আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন, দাফন সোমবার। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার রাজনৈতিক দল হলে সরকার গ্রহণযোগ্যতা হারাবে, রিজভী। বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের চিহ্নিত করার নির্দেশ দিল্লির, টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট। নিজ এলাকায় পুনরায় দাফন হবে বিএনপি নেতা হারিস চৌধুরীর লাশ, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মান। সাভারে চলন্ত বাসের টাকা, মোবাইল, স্বর্ণালংকার ছিনতাই, আহত ৪। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সহিংসতা নিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদন বিভ্রান্তিকর, প্রধান উপদেষ্টার প্রেস। টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক। সাগরে নিম্নচাপ, সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি। ৫৮ পরিবারকে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল জনশক্তি। ৪ দেশের ১২ প্রবাসীকে ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশনের অ্যাওয়ার্ড। জার্মানির ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় নিহত ২, আহত ৭০। এবং ভবিষ্যতে মুর্শিদাবাদ, মালদা বাংলাদেশের অংশ হয়ে যাবে, অধীর চৌধুরী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ১২টার পর সচিবালয়ে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১টার পর হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজা অংশ নেন উপদেষ্টার ছেলে, প্রধান বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ আরও অনেকে। আগামী সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে শুক্রবার রাতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার রাজনৈতিক দল হলে সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, আমরা খবরের কাগজে দেখছি জাতীয় নাগরিক কমিটি নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে, ভালো কথা। গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি, যে কোনো রাজনৈতিক দল করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এটা করছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে, তারা যদি দল করে খুবই ভালো কথা, কিন্তু এটা যেন আবার রাজকীয় দল না হয়। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। রিজভী আরো বলেন, আমরা একটি জিনিস দেখছি, এই দলকে সুসংগঠিত করার জন্য ইতিমধ্যে যে কমিশনার কাউন্সিলরদের বাদ দেওয়া হয়েছে, তাদের সেখানে নেওয়া হবে এমন কথা হচ্ছে। আওয়ামী লীগের আমলে শেষ যে কাউন্সিলর বা পৌর নির্বাচন, মেয়র নির্বাচন হয়েছে, যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা তো অধিকাংশ ক্রিমিনাল। জুলাই আগস্ট বিপ্লবে এরা রিভলভার, চাকু, ধারালো অস্ত্র নিয়ে ছাত্রদের আক্রমণ করেছে, ওদের গুলিতেও অনেকে মারা গেছে। তারা যদি কোনো দলের অস্তিত্বের নির্ণায়ক হয়, তাহলে খারাপ বার্তা যাবে জনগণের কাছে। বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সন্তানদের চিহ্নিত করতে স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে দিল্লি। একই সঙ্গে এমন শিক্ষার্থীদেরকে জন্ম সনদ ইস্যু না করতে বলা হয়েছে। মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি সব ক্ষেত্রে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, ১২ ডিসেম্বর মুখ্য সচিব জিএনসিটিডির সভাপতিত্বে এক ভার্চুয়াল মিটিংয়ে এই নির্দেশনা নিয়ে আলোচনা হয়। এতে এমসিটি কমিশনারের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত কমিশনার ও ডেপুটি কমিশনার। ভিসিদের মিটিংয়ের সময় সংশ্লিষ্ট বিভাগের প্রধান এমসিডির জোনাল কর্তৃপক্ষ সুনির্দিষ্ট এই পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেন। এমসিডির ডেপুটি কমিশনার বি ভরদাস বলেন, মিউনিসিপ্যাল স্কুলগুলোতে ভর্তি নেওয়ার সময় বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সন্তানদের চিহ্নিত করতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বিভাগ। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর লাশ তার নিজ এলাকা সিলেটের কানাইঘাটে পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রয়াত বিএনপি নেতার মেয়ে সামিরা তানজিম চৌধুরী শুক্রবার দুপুর ১২টার দিকে নির্ধারিত স্থানটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় উপজেলা প্রশাসন জানিয়েছে, কানাইঘাট উপজেলার সড়কের বাজার এলাকায় হারিস চৌধুরী তার বাবার নামে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রতিষ্ঠা করেছিলেন। মৃত্যুর আগে তাকে ওই স্থানে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শেষ ইচ্ছা অনুযায়ী হাইকোর্টের অনুমতিতে পুনরায় হারিস চৌধুরীর পরিবার এতিমখানার পাশে তাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে।
হারিস চৌধুরীর গ্রামের বাড়ি উপজেলার দর্পনগর গ্রামে। হারিস চৌধুরীর পরিবারের ঘনিষ্ঠজন ও আইনজীবীদের সূত্র অনুযায়ী বিগত আওয়ামী লীগ সরকারের রোষানল থেকে বাঁচতে হারিস চৌধুরী আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময়ে মাহমুদুর রহমান পরিচয় ঢাকা শহরে ছিলেন। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে হারিস চৌধুরী রাজধানীর এক হাসপাতালে মারা যান। কিন্তু তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোর করে ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসা প্রাঙ্গণে কবর দিতে বাধ্য করা হয়। সরকার সে সময় তার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো মৃত্যু সনদ দেয়নি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রাপ্য সম্মানটুকু দেয়নি। সাভারে ওয়েলকাম পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে। এ সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে অন্তত 4 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শামীম নামের একজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশের চলতি বছর হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে 2200টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনটিতে বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়। গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেইলি ব্রিজ ভেঙে একটি পাথর বোঝাই ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। এদিকে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ লিয়াকত আকবর বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি ফ্লাইওভার ও নিচ দিয়ে 2 লেনে 2টি ব্রিজ রয়েছে। 2টি ব্রিজের মধ্যে ময়মনসিংহগামী ব্রিজটি ভেঙে পড়েছে। পাথর বোঝাই ট্রাকটি ধারণ ক্ষমতার অতিরিক্ত ভার নিয়ে ওঠায় ব্রিজটি ভেঙে পড়ে বলে জানান তিনি। পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় সাতক্ষীরায় গভীর রাত থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শনিবার সকাল থেকে এই বৃষ্টির কারণে জনজীবনে কিছুটা দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন। জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে বৃষ্টির কারণে দিনমজুর রিকশা চালক ও ভ্যান চালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। শহরের মূল বাজারে ক্রেতাদের আনাগোনা কমে গেছে। খুলনা বিভাগের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সময় শহীদ 58 পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শুক্রবার খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ সহায়তা দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সার্জিস আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ অনুদান তুলে দেন। জুলাই আগস্টের আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে। তবে ধীরে ধীরে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের কঠোর কর্মসূচিতে। অবশেষে সফলতা আসে। এরপর আলোচনায় আসে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হবে এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। এই অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখতে চান। তারা নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে আগামী 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় এটি বেশ ভিন্ন বৈশিষ্ট্যের হবে বলে জানা গেছে। দলের সম্ভাব্য নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে জনশক্তি, যদিও সবার মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনেরও সম্ভাবনাও রয়েছে। ছাত্র নেতারা জানিয়েছেন, নতুন দলের মূল লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন করা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি ও সামোয়ার 12 প্রবাসীকে অ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরা। শুক্রবার আন্তর্জাতিক প্রবাসী দিবস ও জাতীয় অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসী বাংলাদেশি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ক্যানবেরার বাংলাদেশ হাই কমিশন জানায়, বৈধভাবে রেমিটেন্স প্রেরণ, বাংলাদেশি পণ্য আমদানি এবং শিল্প, সাহিত্য, গবেষণায় অবদান সহ দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশিদের বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বার্লিনের অদূরে জার্মানির জ্যাকসেন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুর্গে খ্রিস্টীয় সম্প্রদায়ের বড়দিনের মার্কেটে গাড়ি হামলার ঘটনাস্থলেই 2 জন নিহত ও কমপক্ষে 70 জন পথচারী আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। শহরের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুক্রবার 20 ডিসেম্বর সন্ধ্যা 7টার দিকে ব্যস্ত ক্রিসমাস মার্কেটের পথচারীদের উপর সজোরে গাড়ি তুলে দেয় এক হামলাকারী। ক্রিসমাস মার্কেটের কমপক্ষে 400 মিটার জুড়ে গাড়ি হামলা চালানো হয় বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা। হামলার পরপরই ঘটনাস্থল থেকে হামলাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ।
বাংলাদেশে অশান্তি বিরাজ করছে দাবি করে এবার বড় আশঙ্কার কথা প্রকাশ করলেন ভারতের লোকসভার সাবেক বিরোধী দলীয় নেতা, পশ্চিমবঙ্গের বহরমপুরের প্রাক্তন সাংসদ ও পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সম্প্রতি বাংলাদেশি হিন্দুদের ওপর তথাকথিত হামলার গুজবে কান দিয়ে পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। স্থানীয় গণমাধ্যমগুলোকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু এলাকা ভবিষ্যতের ওপর বাংলার অংশ হিসেবে দাবি করতে পারে বাংলাদেশ। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।